হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা গোলকেরই যে প্রথম পার্টে আমরা কি শিখেছিলাম তারপর থেকে শিখতে শুরু করব। ওকে, চলো আগের পার্টে আমরা কি শিখেছি সেটা একটু প্রথমে বলে নিই। তো আগের পার্টে আমরা শিখেছি যে গোলকের ক্ষেত্রফল নির্ণয়, গোলকের আয়তন নির্ণয়, অর্ধগোলকের ক্ষেত্রফল নির্ণয়, অর্ধগোলকের আয়তন নির্ণয় এবং কোষে দেখো 12, এই যে 12 নম্বর চ্যাপ্টার আছে এখানে এই লেসনের 1 থেকে 6 পর্যন্ত আমরা প্র্যাকটিস করেছি। ওকে, কিন্তু এখন আমরা 7এর দাগেরটা প্র্যাকটিস করতে শুরু করবো। সো সময় নষ্ট না করে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে খাতা পেনে রেডি হয়ে গেছো। আমরা 7এর দাগ থেকে প্র্যাকটিস করা শুরু করবো এবং আমার সাথে সাথে অতি অবশ্যই তোমরাও প্র্যাকটিস করবো। ওকে, চলো প্রথমে 7এর দাগের অঙ্কটা পড়ে নিই। কি বলেছে দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। তাহলে একটা নিরেট লোহা, সেরকম একটা গোলক, সেই গোলকের ব্যাসার্ধটা কত? 2.1 সেমি। ওই গোলকটি কত ঘন সেমি লোহা রয়েছে তা হিসেব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে লিখি। দেখো এখানে আমাকে একটা ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশনটা কি? যে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত? আর আর মিনস ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলেছে? 2.1 সেমি। এটা আমরা কি জানি, তাই তো? এবারে দেখো এই জানাটা থেকে কি জানি আর কি জানি না সেটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো আমাকে কি নির্ণয় করতে হবে? গোলকটির কত ঘন সেমি লোহা রয়েছে। সাপোজ মনে করো এই হচ্ছে তোমার গোলক, ঠিক আছে? গোলকের এটা সাপোজ আমি গোলকের একটা শেপ ধরলাম। এই গোলকটার ভিতরে কতটা লোহা আছে সেটা নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাকে ঘনক নির্ণয় করতে হবে। কি করতে হবে? আয়তন বা ঘনকটা ভুল বললাম, গোলকের আয়তন নির্ণয় করতে হবে, গোলকের ঘনফল নির্ণয় করতে হবে। এবারে গোলকের আয়তন বা গোলকের ঘনফল নির্ণয় তার সূত্র আমরা কি জানি? হ্যাঁ জানি। কি সূত্রটা? এখানে লিখে নিই, 4/3 পাই আর কিউ ঘন একক। এটা কি? গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমি ইউজ করব, তাহলে আমি এই গোলকটার ভিতরে কতটা লোহা রয়েছে সেটা জানতে পেরে যাবো। ওকে, আর কি? যে ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত। বক্রতলের ক্ষেত্রফল মানে বাইরের যে অংশটা কতটা ক্ষেত্রে জুড়ে রয়েছে সেটা নির্ণয় করব। তার ফর্মুলা কি আছে? 4πr² বর্গ একক। তাহলে এই দুটো ফর্মুলা আমি ইউজ করে এই অঙ্কটার আনসারে আমি পৌঁছে যাব। ওকে, তাহলে চলো শুরু করে দিই। তাহলে অতএব 2.1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভিতরে লোহার পরিমাণ, লোহার পরিমাণ সমান কি? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ ঘন একক। ওকে, এবার দেখো 4/3 যেমন আছে লিখলাম, তারপর কি লিখবো? পায়ের মান কত? 22/7। আর আর মান হচ্ছে 2.1। আচ্ছা, 2.1টাকে আমি এভাবে লিখতে পারি, 21 আর দশমিকের জন্য নিচে 1, আর দশমিকের পরে কটা সংখ্যা? একটা সংখ্যা, তাই আমি শূন্য দিলাম একটা। তাহলে 21/10 আমি লিখতে পারি। তাহলে এখানে সেম আমি লিখে দেবো 21/10 ইন্টু 21/10 ইন্টু 21/10। 3বার কেন লিখলাম? কারণ এখানে আর কিউ রয়েছে, মানে 3টে আর পরপর গুণ আছে, তাই তো? তো চলো সমালোচনা করে আরেকটু আগিয়ে যাই। দেখো আমি 3-এর সঙ্গে এই 21 কাটছি, 3 7 21 হবে। এই 7-এর সঙ্গে এই 7 কেটে দিলাম। ওকে, নো প্রবলেম, আগিয়ে যাই। আগিয়ে যাব দেখো, আর দেখো এখানে আমি 10 আছে, 5 দুগুণে 10, আর এটা 2 দুগুণে 4। আবার এই 10টাকেও 5 দুগুণে 10, 2 1কে 2 করে দিলাম। আবার দেখো এখানে একটা 10 আছে, 5 দুগুণে 10, এটা 11 দুগুণে 22। তাহলে আমার পড়ে আছে কি? এখানে 11 পড়ে আছে, এখানে আমার 21 পড়ে আছে, আর একটা 21 পড়ে রয়েছে, আর নিচে একটা 5, দুটো 5, তিনটে 5-এর গুণের আকারে রয়েছে। তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5। ওকে, তাহলে দেখো গুণগুলো করে আমি লিখে দিই। প্রথমে নিচেরটা সহজ দেখতে পাচ্ছি, নিচের গুণটা আগে করে নিই।
5 সমান কত হয়? 5 5 25, 5 25 125। এবার এখানে দেখো 11কে 21 দিয়ে গুণ করব, সেই 21কে আবার 25 দিয়ে গুণ করব। চলো আমি গুণটা এখানটা রাফ করছি, রাফে করে নিই। 11 ইন্টু 21, দেখো 1 1 2 1 2, 2 1 2, 1 2 1 3, আর এটা হচ্ছে 2। আবার ফের 25 দিয়ে গুণ, চলো 25 দিয়ে গুণটা করে নিই। সরি 25 না, এটা 25 নয়, এটা 11 হবে। তো এই 11টাতে এখানে এটা ভুলে যাচ্ছিল। ওকে, চলো 1 1 কে 1, 3 1 কে 3, 2 1 কে 2, 2 1 কে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 3 আর 2 5, 4 6 আর 2 8, আর এটা 4। তাহলে কত হলো আমার? 4 8 5 1। কত? 4 8 5 1 হলো। এবার এটা একটু ভাগ করে নিলেই আমি আনসারটা পেয়ে যাব, এত ঘন একক। চলো ভাগটা আমি করে নিচ্ছি। চলো ভাগটা আমি এখানে রাফের মধ্যে করে রাখি। ধরো 125, এখানে 4 8 5 1। প্রথমে আমি 3 খাওয়াবো। 3 খাওয়ালে কত হয়? 3 125-এ দেখো 375 হয়। তাহলে আমি 375 করলাম। 5 কদে 5 0, 7 কদে 8 1, 3 কদে 4 1। এবার এই একটা পড়ে রয়েছে, নামলো। তারপর আমি 8 খাওয়াবো। 8 125-এ কত হয়? 1000 হয়। কত হয়? 1000। তারপর দেখো 0 কদে 1 1 নামলো, 0 কদে 0 0 নামলো, 0 কদে 1 1 নামলো। তারপর আমি দশমিক দেবো, এই 0 করবো, ফের 8 খাওয়াবো। 8 125-এ 1000, 0 কদে 0 0 কদে 1 1 নামলো, এই 0 আর 0 0 মিটে গেল, 1 1 মিলে গেল, সামনের দিকে লেখার প্রয়োজন নেই। দেখো দশমিকের জন্য আমি অটোমেটিক একটা শূন্য তো ফ্রি পাবো, কিন্তু আরও একটা শূন্য দরকার। কেন? কারণ এখানে 100 আর এখানে 125। তাহলে এখানে একটা শূন্য খাইয়ে আর একটা শূন্য নিলাম, ফের 8 খাওয়াবো। 8 আর 125-এ গুণ করলে 1000 হয়ে যায়। তাহলে এটা কত হলো? 38.808 ঘন একক। তাহলে 2.1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভিতর লোহার পরিমাণ আছে 38.808 ঘন একক। কিন্তু এখানে কি অঙ্কের উত্তর শেষ? না, শেষ না, এখনো বাকি আছে। কি বাকি আছে? এখনো আমাকে এই যে উপরের দিকে যে কতটা লোহার ক্ষেত্র জুড়ে রয়েছে সেটা বের করতে হবে। সেটা নির্ণয়ের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। তাহলে আমি লিখে দিই, অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা নির্ণয় করে নিই। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। দেখো 4-এর জায়গায় 4 লিখলাম, পায়ের জায়গায় আমি 22/7 লিখলাম, আর আর স্কোয়ারের জায়গায় আমি 21/10 ইন্টু 21/10 লিখলাম। ওকে, চলো একটু আগে যাওয়া যাক। দেখো 7 1 7, 3 7 21, এটা করে নিলাম। তারপরে এই 10 গুণ করলে কত হয়? 10 আর 10-এ গুণ করলে 100 হয়। বেশ, 4কে 22 দিয়ে গুণ করবো, 4কে 22 দিয়ে গুণ করলে কত হয়? 88। আর 21কে 3 দিয়ে গুণ করবো, 21কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 63। এবার দেখো আমি 88-কে 63 দিয়ে গুণটা করে নিই এখানে রাফ হিসাবে। 3 8 24, 4 হাতে থাকে 2, 3 8 24 আর 2 26। ওকে, 6 8 48 8 হাতে থাকে 4, 6 8 48, 48 আর 4 52। তাহলে কত হবে? 4 90, 8 আর 6 14, 4 হাতে থাকে 1, 2 দিয়ে 4 একে 5, এটা 5। তাহলে কত হলো? 5544 বাই 100। এত বর্গ সেমি বক্রতলের ক্ষেত্রফল। এবার এটা দশমিকে কনভার্ট করলে কত হবে? 55.44 বর্গ সেমি হবে। কারণ দুটো শূন্য রয়েছে, তাই পিছন দিক থেকে দুটো সংখ্যার আগে দশমিক বসে যাবে। সেটাই করে দিয়েছি আমি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের সাতের দাগের অঙ্কটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। চলো এরপর আমি নেক্সট অঙ্কটা করি। 8-এর অঙ্কটা যেটা বলেছে সেটা প্রথমে পড়ে নিই। দেখো, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? 14 সেমি। ওই গোলকটিকে গলিয়ে
3.5 সেন্টিমিটার, কত 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে মুদ্রা কথা, আমাদের কাছে একটা নিরেট সিসার গোলক আছে যার যার ব্যাস বলেছে 14। দেখো আমি একটু যদি সাজিয়ে লিখি কি হবে, এই বড় নিরেট গোলক, ঠিক আছে, এর এই গোলকটা 2r কত, 2r বলে দিয়েছে, 2r কত বলে দিয়েছে 14 cm, বুঝে গেল। এই গোলকটাকে ভাঙিয়ে এখানে ছোট একটা গোলক অঙ্কন করতে হবে। এই গোলকটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে, দেখো ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, হ্যাঁ ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধটা কত বলেছে 3.5 সেন্টিমিটার। ওকে, প্রশ্ন আমাদের কি, যে এই গোলকটাকে গোলালাম, ঠিক আছে, গলানোর পর এই এরকম যে ছোট গোলক তৈরি করা যাবে, কতগুলো গোলক তৈরি করা যাবে। ওকে, দেখো খুবই সিম্পল ভাবে আমরা বুঝবো, খুব সহজে বুঝবো। সাপোজ মনে করো আমি একটা ট্রে করে মিষ্টি এনেছি, কি এনেছি, মিষ্টি এনেছি। এবারে মিষ্টির ট্রেতে কতগুলো মিষ্টি রয়েছে, 10টা মিষ্টি আছে। কটা মিষ্টি আছে, 10টা। ওকে, এবারে ওই 10টা মিষ্টি, তোমরা আমার বাড়ি বেড়াতে আসছো, তোমরা একজন আসছো না, তোমরা 5জন বন্ধু মিলে আসছো। তো 5জন বন্ধু যখন আমি এই 10টা মিষ্টি ভাগ করে দেবো, কটা করে পাবে, 2টো করে পাবে। ঠিক সেম সিস্টেম, এই গোলকটা থেকে এটাকে আমি ভাঙছি, মানে সাপোজ এখানে একটা গোলক, এখান থেকে একটা গোলক তৈরি হবে, এখান থেকে একটা গোলক তৈরি হবে, এখান থেকে একটা হবে, এখান থেকে একটা, এরকম কিছু হবে। মানে বড় বড় গোলকের ভিতরের যে আয়তনটা রয়েছে, বড় গোলকের ভিতরে যে মেটেরিয়ালটা রয়েছে, সেই মেটেরিয়ালটা থেকে ছোট গোলকের একটা গোলক তৈরি করতে যে মেটেরিয়াল লাগছে, সেই মেটেরিয়ালটাকে ডিভাইড করে দিলেই সংখ্যা পেয়ে যাব, তাই না? তাহলে বড় গোলকের ভিতরে মেটেরিয়াল জানতে গেলে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, আমাকে আয়তনের সূত্র। আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ। আয়তন নির্ণয়ের সূত্র কি, 4/3 পাই আর কিউ। এই ফর্মুলাটা আমি লাগাবো। তাহলে এবারে আমি এটা লিখে নেবো কি, যে নিরেট সিসার গোলকের ব্যাস কত, অঙ্কটা করতে শুরু করি। নিরেট সিসার গোলকের ব্যাস সমান 14 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান কত, ব্যাসার্ধ সমান 14 সেমি। যদি ব্যাস হয়, ব্যাসার্ধ সমান 7 সেমি হবে। ওকে, এবারে নিরেট সিসার গোলকের আয়তনটাও বের করে নিই। অতএব নিরেট সিসার গোলকের আয়তন সমান কত, 4/3 পাই আর কিউ ঘন একক। 4/3 জায়গায় 4/3 লিখলাম, পাই লিখলাম, আর কিউ এর জায়গায় আর কত, আর কত, আর হচ্ছে 7 সেমি। চলো আমি 7 × 7 × 7 ঘন সেমি লিখে দিলাম। ওকে, এবারে এটা কি গেল, কার আয়তন গেল, এই বড় যে গোলকটা রয়েছে 7 সেমি ব্যাসার্ধ বা 14 সেমি ব্যাসের যে আয়তনটা রয়েছে, তার ভিতরে কতটা মাল আছে বা তার ভিতরে কতটা মেটেরিয়াল রয়েছে, সেইটা বের করলাম। এবার নিশ্চয়ই সেটা বের করলে হবে না, ছোট ছোট যে গোলকগুলো রয়েছে, সেই গোলকের ভিতরে একটা গোলকের ভিতরে কতটা মেটেরিয়াল থাকবে সেটাও বের করতে হবে, তাই না? তাহলে এবার লিখি 3.5 cm ব্যাসার্ধের গোলকের আয়তন সমান কত, 4/3 পাই, একই আর কিউ মানে এখানে 3.5 × 3.5 × 3.5 ঘন সেমি। ওকে,
এর পরের পোর্শনে আমাদের কাজ কি? এর পরের পোর্শনে আমার একটাই কাজ পড়ে গেল, যে এই পুরোটার যে আয়তন বেরিয়েছে তা থেকে যদি একটা ছোট এই যে গোলকটা হয়েছে তার যদি ডিভাইড করে দিই, ভাগ করে দিই, তাহলে এটা ভেঙে এই যে বড় আয়তনের গোলকটা ভেঙে কতগুলো ছোট আয়তনের গোলক পেয়ে যাবে সেটা আমি জানতে পেরে যাব। ওকে, তাহলে করে দিই। তাহলে অতএব 3.5 সেমি ব্যাসার্ধ যুক্ত মোট গোলক পাওয়া যাবে। এই আয়তনটা ডিভাইডেড বাই এই আয়তনটা, চলো লিখে দিই, 4/3 পাই আর কিউ মানে হচ্ছে 7 × 7 × 7, আর নিচেরটা কি 4/3 পাই 3.5 × 3.5 × 3.5। দেখো উপরে 4/3 নিচের 4/3 কেটে গেল, উপরের পাই নিচের পাই কেটে গেল। ওকে, দেখো নিচে 3.5 আছে আর উপরে 7 আছে, দেখো ঠিক ডবল, 3.5-এর ডবল কত? 7। তাহলে এটা ক্যান্সেল আউট করলে এখানে আমি 2 লিখে দিলাম। আবার একইভাবে এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট করলে 2 হবে, এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট করলে 2 হবে। তাহলে কি পড়ে আছে দেখো, 2 2 2, তাহলে 3টে 2 পড়ে আছে, 2 × 2 × 2, তাহলে কত হয়? 8টি। তাহলে আনসার কত হলো আমার? যে এই বড় গোলকটাকে ভেঙে যে মেটেরিয়াল পাওয়া যাবে সেই মেটেরিয়ালটা থেকে এই ছোট গোলকটা তৈরি করলে যার ব্যাসার্ধ হবে 3.5, সেই রকম যদি ছোট ছোট গোলক তৈরি করা হয় মোট গোলক পাওয়া যাবে 8টি। ওকে, চলো আমরা 8এরটা করলাম, এরপর আমরা 9এর দাগের অঙ্কটা করব। ডিয়ার স্টুডেন্ট, 9টা কি বলেছে প্রথমে পড়ে নিই। কি বলেছে দেখো, যে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, কি বলেছে সেটা আমি খাতায় প্রথমে ড্রয়িং করে নিই, সাজিয়ে নিই। তারপর দেখো 3টি গোলক আছে, মুদ্রা কথা। একটা সাপোজ মনে করছি 3 সেমি ব্যাসার্ধ, আর একটা কত আছে 4 সেমি ব্যাসার্ধ, আর একটা কত বলেছে 5 সেমি। তাহলে এর R1 কত? 3 সেমি, এটার R2 ধরছি আমি 4 সেমি, আর এখানের ব্যাসার্ধটা কত? R3 সমান 5 সেমি। ওকে, এবার দেখো এই 3টে যে গোলক আছে এই 3টেকে গোলানো হলো। গোলানোর ফল একটা মেটেরিয়াল নিশ্চয়ই পাওয়া যাবে, তাই তো? সেই যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটা দিয়ে একটা বড় গোলক তৈরি করলাম। ঠিক আছে, এই বড় গোলকটা তৈরি করার ফলে তার আর আমাকে বের করতে হবে, ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করো এখানে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? এই যে 3 সেমি ব্যাসার্ধের গোলক রয়েছে, 4 সেমি ব্যাসার্ধের গোলক রয়েছে, 5 সেমি ব্যাসার্ধের গোলক রয়েছে, এর মধ্যে এগুলোকে যদি গলানোর ফলে কি এমন জিনিস পাবো যেটা থেকে আমি আর নির্ণয় করতে পারবো? আগে ভাবো। দেখো এই যে 3টে গোলক আছে, এই 3টে গোলককে যদি আমি গলাই বা গলানোর ফলে আমি একটা আয়তন পাবো, তাই তো? এবারে এই আয়তনটা কতটা জানি কি আমরা? জানি না। এর আয়তনটা বের করতে গেলে কি করতে হবে? প্রথমে এই গোলকটার আয়তন নির্ণয় করতে হবে, তারপর এই গোলকটার আয়তন নির্ণয় করতে হবে, তারপর এই গোলকটার আয়তন নির্ণয় করতে হবে। এই 3টে গোলকের আয়তনকে যখন আমি মার্চ করে দেবো, একসাথে যোগ করে দেবো, যোগ করে দিলেই বড় গোলকের আয়তনটা পেয়ে যাব, তাই তো? আর বড় গোলকের আয়তন যদি একটা সংখ্যা মান পাবো, সেই সংখ্যা মানটাকে যদি আমি 3/4 পাই আর কিউ দিয়ে সেই সংখ্যা মানটাকে যদি ইকুইট করে দিই আর যদি ডান দিক বাম দিক করে কাটাকাটি করি, তাহলেই আমি আর এর মানটা পেয়ে যাব, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো। চলো করতে থাকি। প্রথমে আমি এইটা করি, R1টা ধরে, যে 3 সেমি ব্যাসার্ধ যুক্ত গোলকের আয়তন
সমান কত? 4/3 পাই আর কিউ। আর বলতে কত? 3 সেমি, দেখো এখানে লিখেছি 3 সেমি। তাহলে 3-এর কিউ মানে কি? 3 তিরিকে 9, 3 9 27। এত ঘন সেমি লিখলাম। ওকে, এবার দেখো একইভাবে 4 সেমি ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন কত? একই হবে 4/3 পাই ইন্টু, এখানে আর কিউর জায়গায় কি লিখবো? 4-এর কিউ। 4-এর কিউ মানে কত? 4 4 16, 4 16 64। তাহলে এত ঘন সেমি। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি একটু এখানটা। এই 16 মানে হচ্ছে 4 কিউ। 4 হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4, 4, তাহলে 4 4 16, 4 16 64 হয়। ওকে, এটা দেখিয়ে দিলাম। আবার দেখো 5 সেমি ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন কত? একই ফর্মুলা, 4/3 পাই ইন্টু আর কিউ। আর কিউ মানে কত? এটা 5। 5-এর কিউ মানে কত বলো? 5-এর কিউ মানে 125। কিভাবে হয় দেখো, 5 গুণিতক 5 গুণিতক 5, 5 5 25, 5 25 125, 125 ঘন সেমি। এবার দেখো তিনটের আয়তনকে আমি মার্চ করে বড় গোলকের আয়তন পাবো। অতএব বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন কতটা? প্রথমে ছোট গোলকের আয়তন কতটা সেটা আমরা জানিছি। হ্যাঁ জেনেছি, কত? 4/3 পাই ইন্টু 27। তারপর কি যোগ চিহ্ন করব? যোগ চিহ্ন দিলাম। তারপর কত আছে দেখো, 4/3 পাই 64 প্লাস, তারপর এটা 4/3 পাই ইন্টু 125, এত সেমি কিউ। ওকে, তো চলো দেখো, এবার দেখো তিনটে এখানে পেয়েছি গোলক। এই একটা গোলক, এই একটা গোলক, আর এই একটা গোলক। তিনটে গোলক। তিনটে গোলকের মধ্যে দেখো এখানেও 4/3 পাই আছে, এখানেও 4/3 পাই আছে, এখানেও 4/3 পাই আছে, মাঝে আছে প্লাসের চিহ্ন। তাহলে আমি 4/3 পাইটাকে কমন নিয়ে নিই ফটাফট করে, সময় নষ্ট না করে। এবার দেখো এইখানে 4/3 পাই ইন্টু 27 ছিল, 4/3 পাই কমন নিয়েছি, কি পড়ে থাকবে? 27 পড়ে থাকবে। এখানে 4/3 পাই ইন্টু 64 ছিল, 4/3 পাই কমন নিয়েছি, কি পড়ে থাকবে? 64 পড়ে থাকবে। মাঝে প্লাস চিহ্ন দিলাম, ফের প্লাস চিহ্ন দিলাম। 4/3 পাই কমন নিলে কি পড়ে থাকবে? শুধু 125। ওকে, এবার দেখো 4/3 ইন্টু পাই ইন্টু 27, 64 আর 125 যদি যোগ করি কত পাবো? আমি 216 পাবো। তাহলে এত সেমি কিউ হচ্ছে বড় গোলকটির আয়তন, তাই তো? এই বড় গোলকটির আয়তন কত? এটা আমি পেয়ে গেলাম, 4/3 পাই 216 সেমি কিউ। এবার দেখো শর্তানুসারে এখানে একটু কাজ করে নেবো। শর্তানুসারে কি ফর্মুলাটা লিখি আয়তনের? 4/3 পাই, এখানে বড় আর লিখছি, বড় গোলক তো সেই জন্য বড় আর, ঠিক আছে। 4/3 পাই আর কিউ মানে কি? গোলকের আয়তন। আর গোলকের আয়তনটা কি পেয়েছি? আমি এটা পেয়েছি। তাহলে লিখে দিই 4/3 পাই 216। দেখো এদিকেও 4/3 আছে, এদিকেও 4/3 আছে, অপোজিট দিকে গেলে কি হবে? বায়ু আকারে আসবে। তাহলে সেটাই করে দিই। উপরটা প্রথমে লিখে নিই যেমন আছে এখানটা, 4/3 ইন্টু পাই ইন্টু 216। দেখো 4/3টা গুণের আকারে আছে, অপোজিট দিকে গেলে ভাগের আকার হবে। চলো আমি ভাগের আকারে লিখে দিলাম। পাইটা গুণের আকারে আছে আর কিউর সাথে, তাহলে অপোজিট দিকে গেলে ভাগের আকারে করে দিলাম। এবার দেখো উপরের দিকেও 4/3, নিচের দিকেও 4/3, ক্যান্সেল আউট। উপরেও পাই আছে, নিচেও পাই আছে, ক্যান্সেল আউট। তাহলে আর কিউ সমান কত? সমান 216। কিন্তু আমাকে কি আর কিউর মান চেয়েছে? না, আমাকে আর এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আর এর মান। তাহলে আর এর মান বের করতে গেলে কি করতে হবে? 216টাকে আমি ভাঙবো একটু। 6 গুণিতক 6 গুণিতক 6। দেখো 6 6 36, 36কে 6 দ্বিগুণ করলে 216 হয়। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আর কিউ সমান 6 তার হোল কিউ। এবার দেখো পাওয়ারটা যখন আমি সমানের ডান দিক বাম দিক করি তখন কেমন হয়? এই 3টা তো রয়েছে, আর এই যে আর এর কিউটা রয়েছে, এটা যখন বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, 3 ছিল, এটা 1 এর 3 হয়ে যাবে। এই 3 এর 3 ক্যান্সেল আউট হয়ে গেল।
তাহলে 6-এর পাওয়ার কত 1 হলো, 6-এর পাওয়ার 1 মানে 6 হয়ে গেল। তাহলে আমি ব্যাসার্ধ কত পেলাম, 6 পেয়ে গেলাম। এর উত্তর কি চেয়েছে, ব্যাস চেয়েছে না ব্যাসার্ধ? হ্যাঁ, ব্যাসার্ধ চেয়েছে। তাহলে আমি উত্তর লিখে দিতে পারি, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেমি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই অঙ্কটা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপটা অসুবিধা থাকে আরেকবার রিপিট করো, তারপরে যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। ওকে, চলো নেক্সট অঙ্কটা শুরু করছি। 10 দাগের অঙ্কটা প্রথমে আমরা পড়ে নিই। কি পড়ে নেবো, যে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। ওকে, তারপর কি লেখা রয়েছে, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। দেখো, প্রথমে আমি ছবিটা অঙ্কন করব। ছবিটা কিরকম অঙ্কন করব, চলো মোটামুটি একটা গম্বুজের মতো চিত্র অঙ্কন করলাম এইমাত্র, ঠিক আছে। এবারে রং আমাকে কোনখানটা করতে বলেছে, এই পোর্শনটা রং করতে বলেছে, ঠিক আছে, এই পোর্শনটা রং করতে বলেছে। আর এখানে যে কস চিহ্ন দিচ্ছি এই জায়গাটা রং করতে বারণ করেছে। বেশ, কোনো অসুবিধা নেই। এবার তোমরা যদি দেখো, আমরা একটা সূত্র জানি কি, যে পুরো গম্বুজের ক্ষেত্রফল, পুরো গম্বুজের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার। কিন্তু এখানে অর্ধেকটা মানে হাফটা, তাহলে এর হাফ কত, ডিভাইডেড বাই 2 করে দিলেই হয়ে যায়। তাহলে কত পাবো, 2কে এই 2 দিয়ে কাটলে 4, 2 দুগুণে 4, তাহলে কত পেলাম, 2 পাই আর স্কোয়ার পেলাম। তাহলে 2 পাই আর স্কোয়ার যত হবে ততটা কি হবে, এই অংশের ক্ষেত্রফলটা পাবো। এবারে এই অংশের ক্ষেত্রফলটার মধ্যে আমি মনে করছি এই পোর্শনটা রং করতে শুধুমাত্র খরচ হয়েছে 35 টাকা। কত টাকা, 35 টাকা খরচ হয়েছে। তাহলে পুরো ক্ষেত্রফলটা রং করতে কত, তাহলে এই অংশটার মানে কি, এই অংশটা মানে 1 বর্গমিটার, 1 বর্গমিটার রং করতে খরচ হয়েছে 35 টাকা। তাহলে পুরোটা রং করতে কতটা, তার গুণ হয়ে যাবে যতটা ক্ষেত্রফল বেরোবে, তাই না? কিন্তু এখানে কি বলে দিয়েছে, ব্যাস, ব্যাস বা 2r, 2r কত বলে দিয়েছে দেখো বইয়েতে, 42 ডেসিমি। তাহলে শুধু আর সমান কত, 21 ডেসিমি। কিন্তু এটা ডেসিমিতে রাখলে হবে না, কারণ অঙ্কে আমাকে খরচ দিয়েছে বর্গমিটারে, তাহলে এটা আমি মিটারে নিয়ে যাব। তাহলে 21 ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে মিটারের পরই হয় ডেসিমিটার, মানে 1-এর গায়ে একটা শূন্য, কিন্তু এটা পিছিয়ে আসছে মানে ভাগ হবে। তাহলে 21/10 মিটার করে দিলাম, অতি অবশ্যই এটা উল্লেখ করতে হবে। ওকে, চলো এবারে অর্ধ গম্বুজাকৃতির উপরিতলের ক্ষেত্রফলটা নির্ণয় করি। লিখে দিই, অতএব অর্ধ গম্বুজাকৃতি গোলকের উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল কি, 2 পাই আর স্কোয়ার। 2 জানি সূত্রে 2 লিখলাম, পাই মানে 22/7 লিখলাম, আর আর মানে 21/10 ইন্টু 21/10। ওকে, চলো এরপরে আর একটা স্টেপ আগিয়ে যাবো না, আগানোর প্রয়োজন নেই, এখানেই থাকলো। তাহলে এইটা কি হলো, এত বর্গ মিটার। এত বর্গ মিটারটা কি, এই পুরো অংশটার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। এবারে যেই মাত্র পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেটাকে 35 দিয়ে গুণ করলে পুরো অংশের খরচ পেয়ে যাব, ঠিক কি না? তাহলে 1 বর্গমিটার রং করতে খরচ হয় কত টাকা, 35 টাকা। দেখো বইতে বলে দিয়েছে, আমি তো নিজে থেকে কিছু করছি না, ঠিক আছে। 1 বর্গমিটার রং করতে 35 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমার কত বেরিয়েছে, এই গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল কত, এই যে পুরোটা লিখেছি, কি লিখেছি সেটা লিখি একবার, 2 × 22/7 × 21/10 × 21/10
বর্গমিটার রং করতে খরচ হয়। কি হবে? গুণ হবে নিশ্চয়ই। তাহলে 35 গুণিতক 2 গুণিতক 22/7 গুণিতক 21/10 গুণিতক 21/10, মানে এইটাকে আমি গুণ করেছি কত দিয়ে? 35 দিয়ে গুণ করেছি, তাছাড়া আর কিচ্ছু করিনি। ওকে, চলো এবার ক্যালকুলেশনটা ফটাফট করে নিই। 7 একে 7, 5 7 35, বেশ কোনো অসুবিধা নেই। 5 একে 5, 5 দুগুণে 10, কোনো অসুবিধা নেই। 2 একে 2, আর এই 2 একে 2 ক্যান্সেল আউট হলো। নিচে কি পড়ে আছে দেখো, নিচে 10 পড়ে আছে। উপরে দেখো 22 গুণিতক 21 গুণিতক 21, তাহলে 22কে প্রথমে 21 দিয়ে গুণ করি, তারপরে 21কে ফের যে গুণফল হবে সেটাকে আবার ফের 21 দিয়ে গুণ করব। চলো করে নিই, এটা একবার লিখে নিই একবার। 22 গুণিতক 21 গুণিতক 21, তাহলে 21-এর সঙ্গে 21কে গুণ করি। এখানে আমি একটু রাফ করে নিচ্ছি নিচের পোর্শনটায়, ঠিক আছে। 21 গুণিতক 21 গুণ করলে কত হয় দেখো, 1 একে 1, 2 একে 2, বেশ 2 একে 2, 2 দুগুণে 4, 1 4 4, আবার ফের কত দিয়ে গুণ করবো? 22 দিয়ে গুণ করবো। চলো গুণটা করে দিই। 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, বেশ 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 2 হবে, 8 আর 2 10, 8 8 16, 16 একে 17, হাত একে 1, 8 আর একে 9, তাহলে কত হলো? 9702। তাহলে এখানে আমি লিখবো 9702/10। এবার 10টাকে যখন আমি হটাতে যাব কি করতে হবে? একটা দশমিক আসবে, ভাগ করব, কত হবে? 970.2 টাকা। ওকে, তাহলে টোটাল খরচ হবে কতটা? 907.2 টাকা। আই থিঙ্ক প্রত্যেকের এটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ভিডিওটা আর একবার পিছন থেকে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। আশা করি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না, সেভাবেই আমি বোঝাচ্ছি। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কে। প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিই, কি বলেছে দেখো, যে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। বেশ, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত লেখো। দেখো অঙ্কটা মন দিয়ে বুঝতে হবে। অঙ্কটা এখানে যে দুটো ডিজিট দিয়ে দিয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট অন্য জায়গায়। কি দেখো, এখানে বইয়েতে আমাকে সুন্দরভাবে বলে দিয়েছে, কি বলেছে? ফাঁপা গোলক। এর মানেটা কি? এর মানেটা প্রথমে বুঝবো। চলো, এই গোলক আমি অঙ্কন করলাম একটা, ঠিক আছে। এই যে গোলকটা, এর ভিতরে কিছু আছে কি? নেই, ভিতরে কিচ্ছু নেই, ফাঁপা। তাহলে আমাকে কতটা পরিমাণ পাত আছে তার মানেটা কি? তার মানেটা উপরের ক্ষেত্রফলটা সমান। যদি এটা ফাঁপা না বলতো, কতটা পরিমাণ পাত আছে, তাহলে কিন্তু আয়তন হয়ে যেত। বোঝো জিনিসটা ভালো করে। যদি এটা নিরেট বলতো, নিরেট মানে ভিতরের অংশটাও বোঝাতো, ভিতরের অংশে কতটা মেটেরিয়াল আছে, কতটা পাত আছে, তার মানে কি? তার আয়তন বা ঘনফল সেটা বের করতে। কিন্তু না, এই অঙ্কটা সেটা বলেনি, মন দিয়ে বুঝবে এটা। এখানে শুধু বলেছে ফাঁপা গোলকটা যে তৈরি হয়েছে এটা ফাঁপা, কিন্তু এটা উপরের চাদরটা শুধুমাত্র রয়েছে। তাহলে উপরের চাদরটা মানে কি? ক্ষেত্রফল। আর গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? 4πr²। এই হচ্ছে ফর্মুলা। এবারে এখানে কি বলেছে? দুটো ব্যাস দিয়ে রেখেছে। একটা R1 সমান কত, সরি ব্যাস বলেছে তো 2 হবে গুণ। R1 সমান কত বলেছে দেখো, 21 সেমি, 21 cm। তাহলে R1 সমান, এটা 2 আছে, এটা ব্যাস, এটা অপোজিট দিকে নিয়ে হলে 21/2 cm হয়ে গেল। আর কি বলেছে? 2R2 কত? 17.5 cm। আচ্ছা, আমি 17.5টাকে একটু ভেঙে নিই। এটা দশমিকের বদলে 1, আর দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, তাই জন্য একটা 0। ওকে, এবারে এই দুইটা এখানে গুণের আকারে আছে,
তাহলে অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে, ভাগের আকারে। তাহলে 175/10 আছে, এটা কি হয়ে যাবে 2 × 10। 2 × 10 মানে কত, 20 এত সিএম। তাহলে R1ও পেয়ে গেছি, R2ও পেয়ে গেছি। এবারে আমার এখানে কাজ কি, এই যে একটা গোলক, এই গোলক আর এই গোলক, এই উপরে যে চাদরটা লেগেছে মানে ক্ষেত্রফলটা লেগেছে, তাদের রেশিও বা অনুপাত বের করতে হবে। কি বের করতে হবে, রেশিও বা অনুপাত। তাহলে প্রথমে আমি এটার ক্ষেত্রফল বের করি, তারপর আমি এটার ক্ষেত্রফল বের করব, তারপর সেই দুটোর অনুপাত করে দিলে সিম্পল হয়ে যাবে। চলো ভিডিওটা তোমরা পজ করে নিজেরা করে নাও ফটাফট করে, ঠিক আছে? চলো তাহলে আমি এখানে উত্তরটা শুরু করে দিচ্ছি যে 21/2 সেমি ব্যাসার্ধ যুক্ত গোলকের ক্ষেত্রফল সমান কি, সূত্র আমি যেটা জানি সেটাই লিখে দিই। 4 লিখলাম, পাই মানে হচ্ছে 22/7 লিখলাম, আর R² মানে এই যে 21 হচ্ছে R/2, এটাকে দুবার লিখবো কারণ স্কোয়ার বলেছে। একবার ডাইরেক্ট ফর্মুলায় গেলাম, তাহলে এটা কি হলো, এত বর্গ সেমি। ওকে, আর আমি কিছু করলাম না, ক্যালকুলেশন পরে দেখা যাবে, ভাবনা চিন্তা পরে করব, ক্যালকুলেশন পরে করব। এবারে আর একটা R2 রয়েছে, তাই না? এই 175/20 সেমি ব্যাসার্ধযুক্ত গোলকের ক্ষেত্রফল একই, 4 লিখলাম, তারপর 22/7 লিখলাম, তারপর R² মানে এটা 175/20। তাহলে 175/20 দুবার লিখবো কারণ স্কোয়ার সূত্রে কি আছে, সূত্রে দেখো স্কোয়ার আছে, তাই না? তাহলে 175/20 এত বর্গ সেমি। ওকে, এবার দুটোর মধ্যে রেশিও বা অনুপাত এটা তৈরি করতে হবে। তাহলে গোলক দুটির অনুপাত হবে, গোলক দুটি কি, গোলক দুটিতে যতটা পাতের চাদর লেগেছে তাদের অনুপাত সমান কি, প্রথমে উপরেরটা লিখে দিই, 4 × 22/7 × 21/2 × 21/2 বেশ। তারপরে নিচেরটা কি, 4 × 22/7 × 175/20 × 175/20। এবার দেখো এইচ আর কেটে গেল, এখানে 22/7 আছে, এখানে 22/7 আছে, কেটে গেল, কোনো অসুবিধা নেই। এবার একটু ক্যালকুলেশনটা ফেয়ার করে দিই। 21/2 লিখলাম, 21 গুণিতক, সরি এটা 22 হয়ে যাচ্ছিল, 21 × 21 আর 2 × 2। এবার দেখো 175/20 আছে, তো এটা আমি 175 লিখলাম, বাইটা এখানে না লিখে টুক করে উপরে উঠে যায়, করে দিলাম। আবার সেম এই 175টাও এখানে লিখলাম, আর এই 20টা টুক করে উপরের দিকে তুলে দিলাম। ওকে, আই থিঙ্ক এখান পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে। এবারে মন দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে এখানে দেখো 175 আর এখানে 20 আছে, তো এটা যদি ক্যান্সেল আউট করি কেমন হবে, দেখো 5 দিয়ে যদি কাটি, 5 4 5, সরি হ্যাঁ 4 5 20 করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, 20 হলো। আচ্ছা এখানে দেখো 175কে যদি 5 দিয়ে কাটি, 3 5 15 16 17, 5 5 35 হলো, বেশ কোনো অসুবিধা নেই। আবার লক্ষ্য করো এখানেও এই 20 আর 175 একই হয়ে যাবে, এটা 35 হবে আর এটা 4 হবে, ঠিক আছে। এরপর দেখো 7 দিয়ে একটু কাটাকাটি, আচ্ছা এই 2 2 দুগুণে 4 আর এই 4 ক্যান্সেল আউট করে দিলাম। এবার লক্ষ্য করো 5 7 কত হয়, 5 7 35, 7 দিয়ে কাটলাম,
এখানে 21কেও যদি কাটি 3 7 21, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে দেখো এই যে 35টা রয়েছে, এই 35টাকে কাটবো, কত দিয়ে কাটবো? একইভাবে 7 দিয়ে, 5 7 35 আর 3 7 21। এবারে উপরে কি পড়ে আছে? এ একটা 3, এ একটা 3 আর এ একটা 4, তাহলে 3 3কে 9 আর 4 9 36। আর নিচে কি পড়ে আছে? এখানে একটা 5 পড়ে আছে আর এখানে একটা 5 পড়ে আছে, মাঝে কিসের চিহ্ন? গুণের চিহ্ন, তাহলে 5 5 25। তাহলে অনুপাতটা কি হবে? 36:25। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রতিটা অংশ বুঝতে পেরেছো। দেখো এখানে বোঝার একটাই জায়গা, আমি বারবার প্রতিটা অঙ্কে বলে আসছিলাম, কি বলে আসছিলাম? যে কতটা পরিমাণ পাত লেগেছে সেটা নির্ণয় করতে গেলে আয়তন নির্ণয় করতে হয়। কিন্তু এখানে টুক করে গল্প ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? যে না, এখানে কতটা পাত লেগেছে, কিন্তু এখানে যে গোলকটা তৈরি সেটা ফাঁপা। ফাঁপা মানে কি? ফাঁপা মানে শুধুমাত্র উপরের চাদরটা কতটা লেগেছে, উপরে পাতের চাদরটা, উপরে পাতের অংশটা। তাহলে উপরের অংশটা নির্ণয় মানে কি? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের রেশিও করতে বলেছে, জাস্ট এই অংশটা বোঝার, আর কোনো জায়গা বোঝা নেই। ওকে, তারপর তো ক্যালকুলেশন হচ্ছে, ক্যালকুলেশনটা তোমরা পারবে আশা করি টুকটুক করে, যোগ বিয়োগ গুণভাগ, এখানে তো গুণভাগেরই কাজ আছে, তাছাড়া কিছুই নেই। ওকে, চলো এরপর আমরা নেক্সট অঙ্কটা পড়ে দেখি, করব। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 12 দাগের অঙ্কটা করব। সো 12 দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা সেটা পড়ে নেব, পড়ে সেই অনুযায়ী ড্রয়িং করব। ড্রয়িং করলে অঙ্কটা ভালো করে বুঝতে পারবো। ওকে, কি বলেছে দেখো, যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। বুঝে গেল কি? কিচ্ছু বুঝতে পারিনি, এটা একটু ভালো করে বুঝি। প্রথমে এইখানটা ভালো করে বুঝে নিই, তারপর বাকিটা বুঝবো। যে একটা ধাতব গোলক আছে, বেশ ঠিক আছে, সেটাকে কাটলাম, অর্ধেকটা কেটে বার করলাম, বের করে একটা নতুন গোলক তৈরি করলাম। সেই নতুন গোলকের ক্ষেত্রফলটা কি হয়েছে? নতুন গোলকের ক্ষেত্রফলটা আগের যে গোলকটা ছিল না তার ঠিক অর্ধেক হবে। তার মানে এটা কি বোঝাচ্ছে? প্রথমে লিখি একটু, মনে করি এই হচ্ছে পুরো গোলক, ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। এর এই পুরো গোলকটা থেকে এই গোলকটা আমি কেটে নিলাম। এখানটা আশা করি বুঝতে অসুবিধা নেই। বইতে কি বলেছে? যে পুরো গোটা গোলকটা রয়েছে না, আর এই ছোট গোলকটা, সাপোজ এই ছোট গোলকের ব্যাসার্ধ মনে করছি আমি ছোট হাতের আর, আর বড় গোলকের ব্যাসার্ধ মনে করছি আমি বড় হাতের আর, ঠিক আছে। বড় গোলকের ক্ষেত্রফল কত? গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। এটা কি হলো? বড় গোলকের ক্ষেত্রফল। বেশ, ছোট গোলকের ক্ষেত্রফল কি হবে? 4π ছোট হাতের r²। বেশ, কিন্তু এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? দেখো বইতেই বলে দিয়েছে। কি বলে দিয়েছে? যে বইতে বলেছে যে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হবে। মানে এটা যদি পুরো বড় গোলক হয়, আর এইটাকে আমি সমান কখন লিখতে পারবো? যখন এখানটার হাফ করব, তাহলে ইন্টু হাফ করে দিতে পারি, কারণ বড় গোলকটার অর্ধেকই সমান ছোট গোলকটা। বেশ, এখান পর্যন্ত বোঝা গেল না? বোঝা গেল না? আর একবার চলো বলি, রিভাইজ করি। এই হচ্ছে আমার বড় গোলক, বড় গোলক থেকে এই হচ্ছে ছোট গোলক, আমি কেটে নিলাম। বেশ, বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর। বেশ, কোনো অসুবিধা নেই। বড় গোলকের ক্ষেত্রফল 4πr²। বেশ, ছোট গোলকের ক্ষেত্রফল একই 4πr², কিন্তু ছোট গোলকের আরটা হয়ে যাবে ছোট হাতের আর, আর বড় গোলকের আরটা হয়ে যাবে বড় হাতের আর। বেশ, এই দুটো গোলকের ক্ষেত্রফলে একটার মধ্যে রিলেশন আছে। কি রিলেশন? কি বলে দিয়েছে? বইতে বলেছে, আমি কিছু নিজে মন থেকে বলছি না। বইতে বলেছে যে নতুন যে গোলকটা তৈরি হলো তার বক্রতলের ক্ষেত্রফল, মানে এই 4πr²টা, নতুন গোলকের ক্ষেত্রফলটা কত? 4πr², ছোট হাতের r²। এই বড় গোলকের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে বড় গোলকের ক্ষেত্রফল ইন্টু হাফ
সমান ছোট গোলকের ক্ষেত্রফল। বেশ, এখানটা আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এরপর এরপর কি বলেছে, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। বেশ, মাথা খারাপ করে দিল এবারে। এখান পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? যদি এখান পর্যন্ত বুঝতে পারি, তাহলে এই বড় হাতের আর আর ছোট হাতের আর এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা লিখে নিই। কি লিখবো? প্রশ্নানুসারে, তারপর পরের অঙ্কটা করব। ঠিক আছে? প্রশ্নানুসারে কি, 1/2 ইন্টু 4, সরি পাই লিখে ফেলেছি ভুল করে, 4 লিখলাম, তারপর পাই বড় হাতের আর স্কোয়ার সমান 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। দেখো প্রশ্ন অনুসারে প্রশ্ন এটা বলেছে। বেশ, দেখো এখানে পাই, এর ডান দিক বাম দিক করি। হ্যাঁ চলো ডান দিক বাম দিক করি। দেখো এই যে পাইটা রয়েছে গুণের আকারে রয়েছে তো সবার সাথে, এই পাইটা যখন এদিকে যাবে তাহলে নিচে যাবে, নিচে গেলে এই পায়ের সঙ্গে এই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। বেশ, কোনো অসুবিধা নেই, এখনই ক্যান্সেল আউট করে দিলাম। এই যে 4টা রয়েছে সবার সাথে তো গুণের আকারে রয়েছে, এটা যখন বাম দিক থেকে ডান দিকে যাবে ভাগের আকারে, আর ভাগের আকারে যাওয়া মানে কি এই 4-এর সঙ্গে এই 4 ক্যান্সেল আউট হয়ে যাবে। বেশ, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই আর স্কোয়ারটা থাকলো, এটা এদিকে গুণের আকারে 1/2 আছে, সমানের অপোজিট দিকে নিয়ে গেলে আইদার ভাগের আকার করতে হবে অথবা 2/1 ইন্টু আর স্কোয়ার করলাম। ঠিক আছে? তাহলে আর সমান কত? আর সমান √2r²। বেশ, দেখো আর এর সঙ্গে তো স্কোয়ার রয়েছে বা রুট আছে, সেই জন্য আরটা স্কোয়ারটা উঠে গেল, রুটটা উঠে গেল, কিন্তু 2-এর সঙ্গে তো স্কোয়ার নেই যে রুটটা তুলে দেবো, সেই জন্য √2টা রয়ে গেল। তাহলে আর সমান, মানে বড় হাতের আরটা সমান ছোট হাতের আর ইন্টু √2। মানে সাপোজ মনে করো বড় হাতের আর যদি 5 হয়, তাহলে ছোট হাতের আরটা কত হবে? এই দুটোকে ম্যাচ করতে গেলে ছোট হাতের আর ইন্টু √2 হবে। ওকে, এটা কি আশা করি বোঝা গেল? না এই পোর্শনটা বুঝতে পারলাম না? যদি এই পোর্শনটা বোঝা যায়, ফট করে পরের অঙ্কটা পড়বো এবং করব, পড়বো এবং করব। দেখো বইতে কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, দেখো কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন কত আমরা কি জানি? জানি না, চলো বের করি। অতএব কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন সমান কি 4/3 পাই। দেখো এখানে ছোট হাতের আর কিউ হবে, কারণ এই ব্যাসার্ধটা কত ধরেছি? ছোট হাতের আর, তাই লিখলাম এই আর কিউ ঘন একক লিখতে হবে, লিখে দিলাম। তো দেখো যতটা পড়বো ততটা করবো, কিন্তু যদি না পড়ি তাহলে করবো না, সিম্পলি। ঠিক আছে? বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত লিখি। দেখো আমরা কি এখন পর্যন্ত এই বড় গোলকের আয়তনটাই বের করতে পেরেছি? না। তাহলে চলো বড় গোলকের আয়তন, তাহলে বড় গোলকের আয়তন, তারপর তো কাটবো। যদি বড় গোলকের আয়তন যদি নাই জানি তাহলে কাটবো কি করে আমরা, তাই না? বড় গোলকের সূত্র, আয়তনের সূত্র কি? একই সূত্র, 4/3 পাই বড় হাতের আর কিউ। বেশ, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো এখানে ছোট হাতের আর আছে, এখানে বড় হাতের আর আছে, সম্পর্কটা করতে গেলে আমাকে একই জাতীয় নিয়ে যেতে হবে, সেই জন্য বড় হাতেরটাকে ছোট হাতের কনভার্ট করব আমি। চলো কনভার্ট করলাম। এই আর এর জায়গায় আমি কি লিখবো? দেখো আর এর মান বের করেছি 2 ইন্টু √2, তাহলে 2 ইন্টু সরি আর ইন্টু √2, আর ইন্টু মিস্টেক ফের, ছোট হাতের আর ইন্টু √2 তার হোল কিউ। ঠিক আছে? এরপর দেখো আরেকটু ক্যালকুলেশন করি, 4/3 ইন্টু পাই আর এর হোল কিউ, আর এর হোল কিউ মানে সিম্পলি আর কিউ লিখবো। আবার √2 এরও কিউ, √2 এর যদি কিউর হয় তার মানে এখানে কি হবে? 2 ইন্টু √2। কেন হবে তোমাদের একটু এখানটা ভেঙে ছোট করে দেখিয়ে দেখো, √2 তার হোল কিউ, তাই তো? √2 মানে কি? √2 মানে পাওয়ার হচ্ছে হাফ,
আর এখানে ইন্টু 3, তাহলে কত হলো 2 ইন্টু 3/2। 3/2 মানে কি? 3/2 মানে 1 প্লাস 1/2। 2 ইন্টু, এবারে দেখো কি হবে, 2 পাওয়ার 1 লিখলাম, ইন্টু পাওয়ারে পাওয়ারে যখন যোগ হয় তার মানে বুঝতে হবে বেসগুলো গুণের আকারে আছে, তাই তো? এটা আমরা সূচকের সূত্র জানি। 2 পাওয়ার 1 আর এখানে 2 পাওয়ার হাফ হলো, তাহলে এই যে 2 পাওয়ার হাফ মানে কি? রুট হয়ে গেল। বোঝা গেল কি? চলো আমি এটা ভেঙে দেখিয়ে দিলাম। এরপর আরেকটা স্টেপ আগে যাব না, এখানে দেখে দিই। চলো, এই হচ্ছে আমাদের এই যে আয়তনটা বের হলো, এটা কিসের আয়তন? এই পুরো গোলকের আয়তন। কিন্তু অঙ্কে কি পুরো গোলক চেয়েছে? চায়নি। কি বলেছে? যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। মানে এই যে কেটে নেওয়া অংশটা হয়েছে না, এইটার সঙ্গে আর এই অংশটা যে পড়ে আছে, এই পড়ে থাকা অংশের যে আয়তনটা পাবো তার অনুপাত আমাকে বের করতে হবে। আমরা এখন পর্যন্ত কি বের করেছি? এই পুরোটার আয়তন বের করেছি। তাহলে এই পুরোটার আয়তন থেকে এই ছোট যেটা কেটে নেওয়া হয়েছে তার যদি বিয়োগ করে দিই, তাহলেই আমরা এই অংশটা আয়তন পাবো কি পাবো না? আগে এটা বলো, এই যে পুরো অংশটা, এ থেকে যদি এই কেটে নেওয়া অংশটা বিয়োগ করে দিই, তাহলে এই অংশের আয়তনটা আমরা পেয়ে যাবো অনায়াসে, তাই তো নাকি? তাহলে চলো ফটাফট করে আমি অবশিষ্ট অংশের আয়তন সমান লিখে দিই, যে অবশিষ্ট অংশের আয়তন। পুরো অংশের আয়তন কতটা দেখো বের করেছি কি? হ্যাঁ বের করেছি মনে হয়। এই যে এই একটু আগে বের করলাম, কি বের করেছি? 4/3 ইন্টু পাই ইন্টু RQ ইন্টু 2√2। আর ছোট অংশের আয়তন কি বের করেছি আমি? হ্যাঁ বের করেছি। দেখো কেটে নেওয়া অংশের আয়তন, এই যে 4/3 পাই RQ লিখে দিই, দুটোর বিয়োগ 4/3 পাই RQ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার দেখো এখানে 4/3 পাই RQ ইন্টু √2 রয়েছে, এখানেও দেখো 4/3 পাই RQ ইন্টু কিছু নেই মানে 1 গুণ আছে। এই পোর্শনটা আমি যদি কমন নিই, 4/3 ইন্টু পাই ইন্টু RQ দু জায়গাতেই রয়েছে, কমন নিলাম, তাহলে এই অংশটা কি পড়ে থাকবে? 2√2 পড়ে থাকবে। হ্যাঁ 2√2 পড়ে থাকবে। মাইনাসের চিহ্ন দিলাম। এখান থেকে দেখো পুরো অংশটাই তো কমন নিয়েছি, তাহলে কিছু নেই মানে 1 গুণ ছিল, তাহলে 1টা পড়ে রইল। তাহলে অবশিষ্ট অংশের আয়তন কি আমরা পেলাম? হ্যাঁ পেলাম। এবার তো অঙ্ক জলের মতো সহজ হয়ে গেছে। জলের মতো সহজ বলতে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত হবে। অতএব কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। প্রথমে উপর নিচে লিখি, তাতে সুবিধা হবে করতে অঙ্কটা। কেটে নেওয়া অংশের আয়তন কতটা? দেখো কেটে নেওয়া অংশ মানে দেখো এই যেখানে কেটে নেওয়া অংশের আয়তন 4/3 পাই RQ লিখে ফেলি প্রথম উপরে, 4/3 ইন্টু পাই ইন্টু RQ। অবশিষ্ট অংশের আয়তন কত? দেখো 4/3 পাই RQ ইন্টু 2√2 - 1। চলো 4/3 ইন্টু পাই ইন্টু RQ ইন্টু 2√2 - 1। দেখো উপরেও 4/3 নিচেও 4/3 ক্যান্সেল আউট হলো, উপরেও পাই নিচেই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, উপরে RQ নিচেও RQ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে উপরে কি পড়ে থাকবে? 1 আর নিচে 2√2 - 1। এবার এটাই যদি অনুপাতের আকার লেখা যায় 1:2√2 - 1, তাহলে এটা অঙ্কটা আমার হলো। দেখো অঙ্কটা ধীরে ধীরে বুঝতে হবে প্রতিটা অংশ। প্রথমে আমার কাজটা কি ছিল? প্রথমে আমার এই যে ছোট হাতের বড় আর বড় হাতের আর, এই দুটোর মধ্যে রিলেশনটা কি বলে দিয়েছিল, যে ক্ষেত্রফলটা কেমন সম্পর্ক, যে এই যে বড় গোলকটা তার ক্ষেত্রফলটা যতটা, ছোট গোলকটার যে ক্ষেত্রফল বের হবে বড় গোলকের হাফ। তাহলে বড় গোলকের হাফ ক্ষেত্রফল আমি বের করলাম,
বের করে আমি কি প্রশ্ন অনুসারে আর এর সঙ্গে ইয়ার এর সম্পর্ক তৈরি করলাম। বেশ, তাহলে এবারে দেখলাম যে ছোট গোলকের আয়তনের যেহেতু অনুপাত বলেছে, এখানে যে নতুন যে গোলকটা কেটে তৈরি করলাম সেই গোলকটার আয়তন কত, যেহেতু ব্যাসার্ধ আর জানি তাহলে সূত্র লিখলাম 4/3 পাই আর কিউ লিখলাম। বেশ, এবারে উত্তর কি চেয়েছে, এই যে বড় গোলকটা আছে না, বড় গোলকটা কেটে নেওয়া অংশটার পর যে অবশিষ্ট অংশের এই অংশটার যে আয়তন তার সঙ্গে এইটা রেশিও বের করতে বলেছে। তাহলে আমরা তো বড় গোলকের আয়তনই জানি না, করে দিলাম বড় গোলকের আয়তন 4/3 পাই বড় হাতের আর কিউ, কারণ বড় গোলকের আয়তন বের করছি। এবার অনুপাত বের করার সময় একটা জানি কি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্রামের সঙ্গে গ্রামের অনুপাত হয়, কিলোর সঙ্গে কিলোর অনুপাত হয়, টাকার সঙ্গে টাকার অনুপাত হয়, পয়সার সঙ্গে পয়সার অনুপাত হয়, মানে সমজাতীয় রাশি হতে হবে। কিন্তু এখানে দেখছি এটা বড় হাতের আর আছে, আবার রেশিও বের করার সময় এটা ছোট হাতের আর হবে, তাতে ভুল হয়ে যাবে। সেই জন্য টুক করে আমি আর সমান আর ইন্টু √2 করলাম, এখানে পুট করলাম, পুট করে ক্যালকুলেশন করলাম। এবারে দেখো বড় বড় যে গোলকটা রয়েছে তার আয়তন আমি জেনে গেছি, আর এখানে যে ছোট অংশের গোলকটা রয়েছে যেটা নতুন কেটে বের করেছি তারও আয়তন জেনেছি। তাহলে অবশিষ্ট অংশের আয়তনটা কি, এই বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তনটা বিয়োগ করলে এখানের অবশিষ্ট অংশের আয়তন পেয়ে যাবো। দেখো এখানে পেয়ে গেছি, বাকি তো নর্মাল কিছুই করিনি, বাকি কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট গোলকের আয়তন ক্যালকুলেশন করেছি, আর কিচ্ছু করিনি। ওকে, তো আই থিঙ্ক তোমরা প্রতিটা স্টুডেন্ট 12 দাগের অঙ্কটা মন দিয়ে করবে, আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার এই 11 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, কারণ এখানে তোমাদের কি বলতো, যেটা চিরাচরিতভাবে টিচাররা শিখিয়ে যায় সেগুলো থেকে একটু আলাদা